কথিকা টু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ৫ স্টপে কেউ নেই। আজ পাঠ করছি চতুর্থ পর্ব। ৫। গাড়ির শব্দ পেয়েই ওপর থেকে ফুলি হাঁপাতে হাঁপাতে নেমে আসে। অল্প বয়সেই ফুলি বড় মোটা হয়ে গেছে, এক দঙ্গল ছেলেপুলের মা। তবু বোধহয় সন্তানের তেষ্টা ওর মেটেনি। রবির জন্য এক বুক ভালোবাসা বয়ে বেড়ায়। ফলির আদর্শহাক সবই সেকেলে ধাঁচের। রবি গাড়ি থেকে নামতে না নামতেই ফলি হাত বাড়িয়ে রাস্তাতেই ওকে বুকে টেনে নেয়। মৃদু সুখের ঘুনঘুনে শব্দ করতে করতে বলে, ধন আমার, মানিক আমার, গোপাল আমার, বলে মুখে বুকে মুখ ডুবিয়ে দেয়। রবি প্রথমটায় লজ্জা পায়, হাত পা দিয়ে আদরটা ঠেকায়। কিন্তু তারও দুর্বলতা আছে। সারা সপ্তাহ ধরে সেই অদ্ভুত গ্রাম্য আদরটুকুর জন্য উন্মুক্ত হয়ে থাকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই দেখা যায় রবি দুহাতে আঁকড়ে ধরেছে তার মণিমাকে, কাঁধে মাথা রেখেছে। বলছে, রোজ রাতে আমি তোমাকে স্বপ্ন দেখি মণিমা। ফুলির বুকে বোধহয় এই কথায় একটা ঢেউ উঠে নতুন করে। সেই ঘুনঘুনে আদরের শব্দটা করতে করতে পিষে ফেলে রবিকে। আর রবি এবার নির্লজ্জের মতো আদর খায়। ফুলির ছেলেপুলেরা সাড়া পেয়ে হৈ হৈ করে এসে ঘিরে ধরে রবিকে। রবি ওদের কাছে একটা বিরাট বিস্ময়। সে সাহেবদের মতো চমৎকার ইংরেজি বলে, অদ্ভুত সব দামি পোশাক পরে, নিখুঁত সহবত মেনে চলে। ফুলির ছেলেমেয়েরা এসব দেখে ভারী মজা পায়। ফুলি তার ছেলেমেয়েদের মধ্যে রবিকে ছেড়ে দিয়ে মুগ্ধ চোখে একটু চেয়ে রইল। আপন মনেই বলল, রোগা হয়ে গেছে। চাপা হটবক্স ফ্লাক্স আর দই মিষ্টির ভাঁড় নামিয়ে রাখতে রাখতে বলে, কিছু খেতে চায় না? ফুলি মাথা নেড়ে বলে, খাবে কি? ওর ভেতরটা যে খাক হয়ে যায় সে আমি বুঝি। ফুলিদের আলাদা বসবার ঘর নেই। ঢুকতেই একটা লম্বাটে দরদালানের মতো আছে, সেখানে কয়েকখানা চেয়ার পাতা। ফুলির বস শিশির বিএনআরে চাকরি করে। বয়স বেশি নয়, কিন্তু ভারী প্রাচীনপন্থী। বছর বছর ছেলেপুলে হয় বলে দেবাশিস ওকে একবার বলেছিল, ভায়া, বউটাকে তো মেরে ফেলবে, ছেলেপুলেগুলোও মানুষ হবে না। শিশির একটু ঘাড় তেড়া করে বলল, তা কি করব বলুন? তখন দেবাশিস বলে, কন্ট্রাসেপটিভ ব্যবহার করো না কেন? শুনে বড় রেগে গিয়েছিল শিশির। বলল, কেন? আমি কি নষ্ট মেয়ে মানুষের কাছে যাচ্ছি নাকি যে ওষুধ ব্যবহার করব? এই হচ্ছে শিশির। আধুনিক জগতের কোনো খোঁজই সে রাখে না। তার ধারণা চাঁদে মানুষ যাওয়ার ঘটনাটা স্রেফ কারসাজি আর পাবলিসিটি। আজও সে বিশ্বাস করে না যে চাঁদে মানুষ গেছে। কথা উঠলেই বিজ্ঞের মতো একটা হুঁ দিয়ে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেবাশিসকে সে একেবারেই সহ্য করতে পারে না। দেবাশিসের অর্থকরী সাফল্যকে সে হয়তো ঈর্ষা করে, কিংবা তার আধুনিক ফ্যাশন দুরস্থ হাবভাব, চালাক চতুর কথাবার্তা অপছন্দ করে। দেবাশিস দরদালানের চেয়ারে বসল একটু। ভেতরের ঘরে রবিকে ঘিরে ধরে পিস্তুত ভাই বোন হল্লা করছে। মুর্গ মুসল্লমের প্যাকেট হটবক্স থেকে বের করা হয়েছে বোধহয়, তাই দেখে চেঁচাচ্ছে ফুলির আনন্দিত ছেলে মেয়েরা। বাথরুমের দিক থেকে গামছা পরা শিশির বের হয়ে এলো। দেবাশিসকে দেখে একটু হাসল। বলল, কী খবর? হাসিটা তেমন খুলল না। এই তো চলে যাচ্ছে। রবিকে এনেছেন? হ্যাঁ, আওয়াজ পাচ্ছ না? শিশির এবার সত্যিকারের হাসি হাসল। দেবাশিসকে যতই অপছন্দ করুক শিশির, রবির প্রতি তারও ভয়ঙ্কর টান আছে। রবি এলে সে রসগোল্লা কিনে আনে, টফি আনে, খেলনা আনে, ডাকে রবিবাজ বলে। ফলি এক কাপ চা হাতে এলো। শিশিরকে দেখে ঘোমটা দিল মাথায়। ওর চালচলনে এখনও কেমন গিন্নিবান্নির ঠাট ঠমক পাকা হয়ে আছে। একগাল পান মুখে। চাটা একটা ছোট্ট টুলে দেবাশিসের সামনে রেখে হাঁসফাঁস করতে করতে বলে, সুজি করেছি, খাবে? না।
পানের পিক ফেলতে বাথরুমে মুখ বাড়িয়ে আবার ফিরে এলো ফুলি। চাঁপার দিকে চেয়ে বলল, তুই দিনমান থাকবি তো চাপা, নাকি দাদার সঙ্গে চলে যাবি? আমি এক হাতে আজকের দিনটা সামলাতে পারি না। খুদে ডাকাতরা সারা বাড়ি তছনছ করে, তার উপর আজ আবার ওদের বাপ শনি ঠাকুরটি বাড়িতে আছেন। আমি বলি বরং তুই থেকে যা। চাঁপা ঘাড় নাড়ল, বলে, সোনাবাবুর কাজ ছাড়া হতে ভালো লাগে না। মুখটা খুশিতে ভরে ওঠে ফুলির, বলে, আহা, রোগা হয়ে গেছে। দেবাশিস ভদ্রতাবশত চায়ে চুমুক দেয়। আসলে ফুলের বাসার চা সে খেতে পারে না। চায়ের সুঘ্রাণ নেই, আছে কেবল লিকার আর গুচ্ছের দুধ চিনি। দুধ বেশি পড়ে গেছে, ফলে চা সাদা দেখাচ্ছে। ছেলেবেলায় বেশি দুধের চাকে তারা বলতো সাহেব চা। সাহেবদের রং ফর্সা বলেই বোধ হয় উপমাটা দিয়ে থাকবে। ফুলি, এ যে সাহেব চা, দেবাশিস বলে। ফুলি প্রথমটায় বুঝতে পারে না, তারপর বুঝে লজ্জা পেয়ে বলে, তোমার তো আবার সব সাহেবই ব্যাপার। পাতলা লিকার, অল্প দুধ চিনি, ওসব কি আর মনে থাকে? আমাদের বাঙালি বাড়িতে যেমনটি হয় তেমনটি করে দিয়েছি, আবার করে দিই। থাকে, খারাপ লাগছে না, দেবাশিস বলে। ফুলির সামনে মোড়া পেতে বসল। গায়ে মোটা মোটা গয়না, আঁচলে চাবি, সব মিলিয়ে ওর নড়াচড়ায় এক ঝনৎকার শব্দ হয়। জোরে শ্বাস ফেলে, শ্বাসের সঙ্গে একটা শারীরিক কষ্টে ওহ বা আহ শব্দ করে। সম্ভবত কোনো মেয়েলি রোগ আছে। শরীরের নানা আদিব্যাধির কথা বলে, কিন্তু বসে শুয়ে থাকে না কখনো। সারা দিন কাজকর্ম করছে স্টিম রোলারের মতো। বসে ফুলি বলল, দাদা, এবার রবির ব্যাপারে একটা কিছু ঠিক করো। কি ঠিক করব? ওকে আর তোমার ফাঁকা ভুতুরে ফ্ল্যাটে রেখে লাভ কি? সারাদিন ওর মনের মধ্যে নানা ভয়ভীতি খোড়ে। দেখছো না কেমন রোগা হয়ে যাচ্ছে, খাওয়ায় অরুচি, সারাদিন নাকি মুখ গোমরা করে থাকে, সঙ্গী সাথীও নেই। সব সয়ে যাবে। সইছে কোথায়? প্রায় সময়ই আমার কাছে এসে মায়ের কথা বলে। দুপুরে ঘুম পাড়িয়ে রাখি, ঘুমের মধ্যে দেখি খুব চমকে চমকে ওঠে। এসব ভালো লক্ষণ নয়। মুখে কিছু বলে না লজ্জায়, কিন্তু ভেতরে ভেতরে কাঁদে। দেবাশিস একটু অন্যমনস্ক হয়ে গেল। চায়ের কাপটা রেখে দিয়ে বলল, আমি তো ও যা চায় দিই। আহা, বাচ্চাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মা আর সঙ্গী, তাও পায় কোথায়? আমি বলি আমার কাছে থাক, মণিমা মণিমা করে কেমন অস্থির হয় দেখনি? দেবাশিস একটু হেসে বলে, তোরই তো অনেক কজন, তার উপর আবার রবি এসে জুটলে। ফলি ধমকে ওঠে, ওসব অলক্ষণের কথা বলো না, ছেলে মেয়ে আবার বেশি হয় নাকি? দেবাশিস হাসে, বলে, তোর তাহলে এখনও ছেলে মেয়ের সাজ মেটেনি? ফুলি কড়া গলায় বলে, না, মিটবেও না। আমি বাপু ছেলেপুলে কখনো বাড়তি দেখি না, যত হবে তত চাইব। মা হয়েছে কিসের জন্য? যদিও এটা কোনো যুক্তি নয়, তবু এর প্রতিবাদও হয় না, কারণ এ যুক্তির চেয়ে অনেক জোরালো জিনিস। এ হচ্ছে বিশ্বাস। শিশিরের সঙ্গে থেকেই বোধহয় এইসব গ্রাম্যতা ওর মনে পাকাপোক্ত হয়ে গিয়ে থাকবে। বিশ্বাসের বিরুদ্ধে যুক্তির লড়াই বোকামি। তাই দেবাশিস একটু চুপ করে থাকে, একটা সিগারেট ধরায়, বলে, দেখি। দেখবে আবার কি? রবিকে আমার কাছে দিয়ে দাও, তোমার পায়ে পড়ি। ওখান থেকে ওর স্কুলটা কাছে হয়, তাছাড়া একভাবে থেকে থেকে সেট হয়ে গেছে। এখন তোর এখানে এসে থাকলে দেখবি ওর মন বসছে না। কি কথা! এই বাড়িতে এলে ও কখনো যেতে চায় দেখেছ? সে 1-2 দিনের জন্য, পাকাপাকিভাবে থাকতে হলে গোলমাল করবে। সে আমি বুঝব। তুমি বাপু ছেলেকে একেবারে সাহেব করার জন্য উঠে পড়ে লেগেছ। আজকাল আমার সঙ্গে ইংরেজি বলে ফেলে, কথায় কথায় সরি আর থ্যাংক ইউ বলে। শিশির গামছা ছেড়ে লুঙ্গি পরেছে, ঘর থেকে বেরিয়ে এসে বলল, আসলে গরিবের বাড়িতে রাখতে দাদার ভয়। এখানে খারাপ সহবত শিখবে, খানাপিনাও তেমন সায়েন্টিফিক হবে না। দেবাশিস মনের মধ্যে এসব কথাই ভাবে।
এখানে দঙ্গলের মধ্যে পড়ে রবি তার আচার আচরণ ভুলে যাবে, স্মার্টনেস হারাবে, চিৎকার করতে শিখবে, খারাপ কথা বলতে শিখবে এবং হয়তোবা দেবাশিসকে একটু একটু করে বিস্তৃত হবে। দেবাশিস মৃদু গলায় বলে, না সেসব নয়, আসলে ও আছে বলেই ফ্ল্যাটটায় ফিরতে ইচ্ছে করে। ফুলি বলে, তুমি আর কতক্ষণের জন্যই বা ফেরো? রাতটুকু কেটে গেলেই তো আবার টোটো কোম্পানি। ও যে একা সেই একা। দেবাশিস একটা শ্বাস ফেলে বলে, ভেবে দেখি। দাদা, আমি রবিকে বুক দিয়ে আগলে রাখবো, একটু চিন্তা করো না। সে আমি জানি, তবুও একটু ভেবে দেখতে দে। ভাবতে ভাবতে ওকে শেষ করে ফেলো না। এখানে থাকলে ও সব ভুলে থাকতে পারবে। ফাঁকা ঘর থাকে বলেই ও সব মনে পড়ে। আমার কাছে কত কথা এসে বলে। দেবাশিস ফুলের দিকে একটু অবিশ্বাসের চোখে চেয়ে দেখছিল। ছেলেপুলের কি অপরিসীম সাধুর। গর্ভযন্ত্রণার কথা ভাবে না, ঝামেলার কথা ভাবে না। দুর্বার ওর পেটের ছেলে নষ্ট হয়ে গিয়েছিল বলে আজও দুঃখ করে। এই অভাব, দারিদ্র্য, দুঃসময় এগুলো ওর কাছে ব্যর্থ হয়ে গেছে। 2টি বা 3টি সন্তানের সরকারি বিজ্ঞপ্তি ও কখনো বোধহয় চোখ তুলে দেখে না। শুনলে বলে, ওসব শোনাও পাপ। দেবাশিস একটু হেসে বলে, পারিসও তুই। ভিখিরির মতো ফুলি বলে, রবিকে দেবে দাদা? দেবাশিস মুখ ফিরিয়ে নিয়ে বলে, আজ উঠি রে। সে উঠে দাঁড়ায়। চাঁপা দৌড়ে গিয়ে রবিকে বলে, সোনাবাবু এসো, বাবা চলে যাচ্ছে, দেখা করে যাও। কিন্তু রবি সহজে আসে না। দেবাশিস সিঁড়ির মুখে দাঁড়িয়ে অপেক্ষা করে। চাঁপা রবিকে হাত ধরে নিয়ে আসে। দেবাশিস দেখতে পায় ইতিমধ্যেই রবির চুল ঝাঁকড়া হয়ে গেছে, গায়ের টি শার্ট বুক পর্যন্ত গুটিয়ে তোলা, মুখে চোখে একটা আনন্দের বিভ্রান্তি। দেবাশিসের দিকে চেয়েই রবি দূর থেকেই চেঁচিয়ে বলল, বাবা তুমি যাও। দেবাশিস ক্লিষ্ট একটু হাসে, বলে, আচ্ছা। ফুলি সিঁড়ি পর্যন্ত আসে, কয়েক ধাপ নামে দেবাশিসের সঙ্গে, গলা নিচু করে বলে, শোনো দাদা। দেবাশিস অন্যমনস্কভাবে বলে, হুম? রবি তোমার কাছে থাকলে ক্ষতি হবে। ও বড় দুঃখী ছেলে, তুমি কেন বুঝতে পারছো না? দেবাশিস হাসল, মরার মুখের মতো হাসি। তারপর ফুলিকে পেছনে ফেলে নেমে এলো রাস্তায়। গাড়ির দরজা খুলতে খুলতে একটা কণ্ঠস্বর শুনে হঠাৎ ওপরে তাকালো। চমকে উঠল ভীষণ। দোতলার রেলিংয়ের উপর দিয়ে আধখানা শরীর বাড়িয়ে ঝুঁকে আছে রবি। আশেপাশে পিস্তুত ভাই বোনেরা খুব উত্তেজিতভাবে কি যেন দেখছে দূরে। হাত তুলে আঙুল দিয়ে পরস্পরকে দেখাচ্ছে, হয়তো কাটা ঘুড়ি কিংবা হেলিকপ্টার। দেবাশিসের বুকের ভেতরটায় প্রবল একটা ঝাঁকুনি লাগে। গাড়ি হঠাৎ ব্রেক কষলে যেমন হয়। রবি বলে একটা চিৎকার দেয় সে। মস্ত ভুল হয়ে গেল চিৎকারটা দিয়ে। এমন অবস্থায় কাউকে ডাকতে নেই। রবির মা 7তলা ফ্ল্যাট থেকে লাফিয়ে পড়ে মারা যায়। শরীরের আধখানা বাইরে ঝুলন্ত অবস্থায় রবি ডাকটা শুনতে পেয়ে চমকে উঠল। দুলে উঠল শিশু শরীর। শূন্য হাত বাড়িয়ে একটা অবলম্বনের জন্য অসহায়ভাবে হাত মুঠো করল। টালমাটাল ভয়ঙ্কর কয়েকটি মুহূর্তের সন্ধি সময়। দেবাশিসের প্রায় সংজ্ঞাহীন শরীরটা টাল খেয়ে গাড়ির গায়ে ধাক্কা খায়। চোখ বুজে ফেলে সে, দাঁতে দাঁত চাপে। রবি সামলে গেল। ওর ভাই বোনেরা ওকে ধরেছে, টেনে নামিয়ে নিচ্ছে রেলিং থেকে। ফুলে এসে দাঁড়িয়েছে পেছনে। দেবাশিস অবিশ্বাস ভরে চেয়ে থাকে। রবি রেলিংয়ের ফাঁক দিয়ে বাবার দিকে চেয়ে হাসে। তারপর হঠাৎ প্যান্টের পকেট থেকে রিভলভার বের করে আনে, বাবার দিকে তাক করে গুলি ছুটতে থাকে, ঢিসুম ঢিসুম। দেবাশিস একবার ভাবল ফিরে যাবে ফুলির বাসায়। তারপর ভাবল, থাক, ওরও তো ছেলে মেয়ে আছে, কেউ তো পড়ে মরেনি কখনো। রবির দিকে চেয়ে দেবাশিস একটু হাসে। তার বুকে কোথায় যেন রবির খেলনা রিভলভারের মিথ্যে গুলি এসে লাগে। সে গাড়ির খোলা দরজা দিয়ে কোনো ক্রমে হুইলের পিছনে বসে পড়ে।
তারপর গভীরভাবে কয়েকটা শ্বাস নেয়। গাড়ি ছাড়ে, কিন্তু উইন্ডস্ক্রিন জুড়ে কেবলই দোতলার রেলিং থেকে ঝুঁকে থাকা রবির চেহারাটাকে দেখতে পায়। চমকে চমকে ওঠে, দাঁতে দাঁত চাপে। হুইলে তার মুঠো করা হাত প্রবল চাপে সাদা হয়ে যায়। পদে পদে ভুলভাবে গাড়ি চালাতে থাকে সে। রবির মা চন্দনা লাফিয়ে পড়েছিল 7 তলা থেকে। কথাটা ভুলতে পারে না। রবিও কি কিছু ভোলেনি? সব মনে রেখেছে। তৃণার সঙ্গে দেখা হবে ফাঁড়ির কাছের বাস স্টপে। দেবাশিস খুব সাবধানে গাড়ি চালাতে থাকে। 6 দুপুরের ফাঁকা রাস্তায় তৃণা একটু বেশি তাড়াতাড়ি হাঁটছিল। পিছনে কে যেন আসছে, ফিরে দেখল কেউ না, কিন্তু বারবার মনে হচ্ছে পিছনে কে আসছে, কে যেন চুপি চুপি আসছে। কার চোখ তীব্রভাবে গোয়েন্দার মতো নজর করছে তাকে? কেউ নয়। তবু তৃণা প্রাণপণে হাঁটে। বড় রাস্তায় তুখোড় রোদ, দোকান বাজার বন্ধ, রাস্তা ফাঁকা ফাঁকা। তৃণা কি আজ খুন হবে? গোপন থেকে কোনো আততায়ী কেবলই আসে তৃণার দিকে। তৃণা চারধারে তাকায়, কেউ নয়। উল্টো বাগে চলে এসেছে অনেকখানি। বাস স্টপ এখনও বেশ দূরে। তৃণা বেশি হাঁটতে পারে না। হাঁটা জিনিসটা বড্ড ক্লান্তিকর। রিকশাতেও সে কখনো ওঠে না, বড্ড মায়া হয়। দুপুরের পিচকলা রাস্তায় এই চাবুক রোদের রোগা মানুষগুলো রিকশা টানে, তাতে সওয়ার হতে একদম ভালো লাগে না তার। ল্যান্সডাউনের মোড়ে পেট্রোল পাম্পের কাছ ঘেঁষে একটা ট্যাক্সি দাঁড়িয়ে। ট্যাক্সিওয়ালা হাঁটু তুলে বসে ছোট্ট একটা বই পড়ছে, সম্ভবত রেসের বই, কিংবা গীতাও হতে পারে। একা ট্যাক্সিতে তৃণা ওঠে না, ভয় করে। কিন্তু শরীরটা কেমন যেন কাঁপছে, ভয় করছে, উৎকণ্ঠা। সাহস করে দুপা এগোলো তৃণা। ভাই, ট্যাক্সি কি যাবে? যাবে, ট্যাক্সিওয়ালা গম্ভীরভাবে বলে। ট্যাক্সিটা দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে। তৃণা উঠতেই ট্যাক্সিটা ওই দিকেই চলতে লাগল। তৃণা কিছু বলেনি। তখন সে সুস্পষ্ট এবং পরিষ্কার দেখতে পাচ্ছিল রেবার ঘরে সে বসে আছে, আর রেবা, হৃদয়হীনা রেবা, তার দিকে স্বচ্ছ শীতল চোখে তাকিয়ে পর মুহূর্তেই সে তার ছেলেকে দেখতে পায়। মোটাসোটা স্বাস্থ্যবান মনু তাকে কোলে করে ঘরে পৌঁছে দিচ্ছে। কি সুন্দর মনুর গায়ের গন্ধটুকু। আবার দেখে শচীন পিংপং টেবিলের ওপাশে বসে আছে, বলছে, তোমাকে আজকাল আমি লক্ষ্য করি না। ভ্রু কোচকায় তৃণা। তার সংসারে সে আজকাল আর নেই, কেউ তাকে লক্ষ্য করে না। এ কেমন? সে ও বাড়ির কারো মা, কারো গৃহকর্ত্রী। তার অত বড় পতন, ওই কলঙ্ক, পরকীয়া ভালোবাসা, এ সব ওদের একেবারেই কেন উত্তেজিত ও দুঃখিত করে না? কেন ওদের শান্তি ও স্বাভাবিকতা অক্ষুণ্ণ আছে? এ কি শচীনের ষড়যন্ত্র? শচীন কি ওদের শিখিয়ে রেখেছে, ওর দিকে তাকিও না, কথা বলো না, ওকে উপেক্ষা করো না? এর চেয়ে বড় শাস্তি আর নেই। ট্যাক্সিওয়ালা আয়না দিয়ে তাকে দেখছিল। ছোট আয়না, তাতে শুধু মধ্যবয়স্ক ও জোয়ান চেহারা ট্যাক্সিওয়ালার ক্রূর চোখ দুটো দেখা যায়। ফট করে চোখ পড়তেই চমকে উঠল তৃণা। আতঙ্কিত একটা শব্দ উঠে এসেছিল গলায়। অস্ফুট শব্দটা মুখে হাত চাপা দিয়ে আটকাল। বলল, থামুন। এইখানে নামবেন? বলে ট্যাক্সিওয়ালা গাড়ি আস্তে করল। এইখানেই বলে তৃণা অবাক হয়ে দেখে সে দেশপ্রিয় পার্কের কাছে এসেছে। এদিকে তার আসার কথাও নয়। সে যাবে বালিগঞ্জ ফাঁড়ির কাছে বাস স্টপে। বারবার সে কেন তবে সে জায়গা থেকে দূরে সরে যাচ্ছে অন্যমনস্কতায়, বিভ্রমে? তৃণা আস্তে করে বলল, এটা কোন জায়গা? দেশপ্রিয় পার্ক? হ্যাঁ, এখানেই নামবেন। বলে মধ্যবয়স্ক জোয়ান লোকটা তার দিকে পরিপূর্ণ ঘাড় ঘুরিয়ে তাকায়। লোকটার মুখে ঘাম, অশিক্ষার ছাপ। বন্য জন্তুর মতো একটা কামো স্পৃহা লক্ষ্য করে তৃণা। বুকটা একটু কেঁপে ওঠে। গাড়ির দরজার হাতলটা কিছুতেই খুলতে পারছিল না তৃণা। খুব তাড়াহুড়ো করছিল।
একবার মনে হলো লোকটা কোনো কৌশলে দরজাটা আটকে দেয়নি তো, যাতে তৃণা খুলতে না পারে। লোকটাই হঠাৎ তার প্রকাণ্ড ঘেমো হাতটা বাড়িয়ে তৃণার হাতটা ঠেলে লকটা খুলে দিল। তৃণা নেমে চলে যাচ্ছিল, খুব তাড়া। লোকটা পেছন থেকে খুব একটা ব্যঙ্গের গলায় বলল, ভাড়াটা কে দেবে? তাড়াতাড়িতে আর ভয়ে কত ভুল হয়। তৃণা ব্যাগ থেকে খুলে ভাড়া দিয়ে দিল। লজ্জায় কান মুখ ঝাঁ ঝাঁ করছে। ট্যাক্সিওয়ালার চোখের সামনে থেকে তাড়াতাড়ি পালানোর জন্যই তৃণা এলোপাথাড়ি খানিক হাঁটল উদ্ভ্রান্তের মতো। চলে এলো রাসবিহারী অ্যাভিনিউ পর্যন্ত। কিছুতেই তার মনে পড়ছিল না এখান থেকে কোন রুটের বাস ফাঁড়ি পর্যন্ত যায়। মনটা বড় অশান্ত। বুকের মধ্যে কেবলই একটা পাখা ঝাপটানো শব্দ। কাকাতুয়াটা ডাকছে, তৃণা, তৃণা, তৃণা। আজ দুপুরের কলকাতাকে নিঝুমপুর নাম দেয়া যায়। কেউ কোথাও নেই। ফাঁকা হু হু, মন কেমন করা রাস্তা, রোদ গড়াচ্ছে। তৃণা ফাঁড়ির কাছে বাস স্টপে যাবে, কিন্তু সে বড় অনেক দূরের রাস্তা বলে মনে হয়। সে বড় অফুরান পথ। কোনো দিনই বুঝি যাওয়া যাবে না। বেলা 1টা বেজে গেছে। তৃণার গায়ে শ্যানেল নাম্বার 6-এর গন্ধটা অল্প অল্প করে উবে যাচ্ছে হাওয়ায়। বাতাসে চুল এলোমেলো। রাসবিহারী অ্যাভিনিউয়ের ফুটপাতে দাঁড়িয়ে দাঁতে ঠোঁট কামড়ে একটু ভাবল তৃণা, কি করে যাবে? সেই 12টায় যাওয়ার কথা। দাঁড়িয়ে ভাবতে ভাবতেই আবার হঠাৎ অস্বস্তি বোধ করে পিছু ফিরে চাইল তৃণা। কে তার পিছনে আসছে? কে তাকে লক্ষ্য করছে নিবিষ্টভাবে? আতঙ্কিত তৃণা হঠাৎ দেখল একটা 42 নম্বর বাস মোড় নিচ্ছে। মনে পড়ল এই বাসটা ফাঁড়ি হয়ে যায়। চলন্ত বাসটার সামনে দিয়ে হরিণ দৌড়ে রাস্তা পার হয়ে গেল তৃণা। বিপন্নার মতো চিৎকার করে বলল, বেঁধে ভাই, বেঁধে। প্রাইভেট বাস যেখানে সেখানে থামে, এটাও থামল। তৃণা ভর্তি বাসটায় একটু কষ্ট করে উঠে পড়ে। দেবাশিস যে উন্নতি করেছে তা এমনি নয়। কতগুলো অদ্ভুত গুণ আছে তার। একটা হলো ধৈর্য। তৃণা বাস থেকে নামতে নামতেই দেখল বাস স্টপে দেবাশিসের গাড়ি থেমে আছে। আর সামনের জানালা দিয়ে অবিরল সিগারেটের ধোঁয়া বেরিয়ে যাচ্ছে। ক্লান্ত তৃণা হাতের তেলোয় চেপে চুল ঠিক করতে করতে এগিয়ে গেল। খুব ফ্যাকাশে একটু হাসল। দেবাশিস কিন্তু গম্ভীর। দরজাটা খুলে দিয়ে বলল, উঠে পড়ো। তৃণা ঝুপ করে সিটে বসে বলল, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছো, আজ আমার বড় দেরি হয়ে গেল। দেবাশিস মাথা নেড়ে বলল, ঠিক উল্টো। মানে? দেরিটা আমারই হয়েছে। তুমি আসার 2 মিনিট আগে আমি এলাম। মনে মনে ভেবে রেখেছিলাম তুমি এসে ফিরে গেছো। আমিও চলে যাব করছিলাম। হঠাৎ দেখি তুমি বাস থেকে নামলে। তোমার দেরি হলো কেন? তৃণা একটু শ্বাস ফেলে চোখ বুজে বলে, ঠিক বেরোবার মুখেই কতগুলো ইনসিডেন্ট হয়ে গেল। রেবির ঘরে গিয়েছিলাম, ও ছিল না। হঠাৎ এসে বিশ্রী ব্যবহার করলো। আর শচীনবাবুর সঙ্গেও একটু কথা কাটাকাটি। সেই থেকে মনটা মন বিচ্ছিরি আর অন্যমনস্ক। রাস্তা ভুল করে অনেক দূর চলে গিয়েছিলাম। তোমার দেরি হলো কেন? দেবাশিস গাড়ি চালাতে চালাতে বলল, তোমার সঙ্গে মিল আছে। ফুলির বাসায় রবিকে পৌঁছে দিয়ে বেরোবার সময় দেখি দোতলার রেলিং ধরে রবি। ওহ! মনশ্চক্ষে দৃশ্যটা দেখে একবার শিউরে ওঠে দেবাশিস। তারপর আস্তে করে বলে, রবিকে ফুলি কেড়ে রাখতে চাইছে। রবিও আর আমার সঙ্গ তেমন পছন্দ করে না। তৃণা চুপ করে থাকে। একটা গভীর শ্বাস চাপতে গিয়ে বুকের ভেতরটা কুয়োর মতো গভীর গর্ত হয়ে যায়। অনেকক্ষণ বাদে সে বলল, কি ঠিক করলে? রবিকে ওখানেই রাখবে? রাখতে চাইনি, তবু রয়েই গেল বোধহয়। ওকে রেখে গাড়ি নিয়ে বেরিয়ে ভীষণ অন্যমনস্ক ছিলাম। 2টো ট্রাফিক সিগন্যাল ভায়োলেট করেছি। পুলিশ নাম্বার দিয়েছে। পার্ক সার্কাসে একটা বুড়ো লোককে ধাক্কাও দিয়েছি। তবে সে মরেনি। কিছুক্ষণ ওরকম রাফ ড্রাইভ করে দেখলাম। আর গাড়ি চালানো উচিত হবে না। আস্তে আস্তে গাড়িটা নিয়ে অফিসে গেলাম।
বন্ধ অফিস খুলে অনেকক্ষণ ফাঁকা ঘরে বসে রইলাম। ঠিক নর্মাল ছিলাম না, সময়ের জ্ঞান হারিয়ে যাচ্ছিল। রবি কেন আমাকে আর তেমন পছন্দ করছে না বলো তো? আমি তো ওকে সব দেই, তবু কেন? বুঝলে ত্রিনা, আজ ফাঁকা অফিস ঘরে বসে আমার মতো কেজো মানুষেরও চোখে জল এলো। আস্তে চালাও, তুমি বড় অন্যমনস্ক, গাড়ি টাল খাচ্ছে। দেবাশিস সামলে গেল। গাড়ি চালাতে চালাতে বলে, অফিসে বসে একটা ডিসিশন নিলাম। তারপর একটা ট্যাক্সি ডেকে চলে গেলাম ফুলির বাড়িতে। তখন গাড়ি চালানোর মতো মনের অবস্থা নয়। গিয়ে বললাম, ফুলি, আজ থেকেই রবি তোর কাছে থাকলো। ফুলি সে কি আনন্দ! ওই মোটা শরীর নিয়েও লাফ ঝাঁপ দৌড়াদৌড়ি লাগিয়ে দিল। রবি ঘুমোচ্ছিল, আমি আর ওকে ডাকিনি। ঘুমন্ত কপালে একটা চুমু রেখে চলে এসেছি। ছেলেটা বুঝি পর হয়ে গেল। যাগ্গে। ট্রেনা কাঁদছিল। নীরবে একটু ফোপানির মতো শব্দ হচ্ছিল কেবল। দেবাশিস হাত বাড়িয়ে তাকে ছুঁয়ে বলল, কেঁদো না, সব কিছু কি একসঙ্গে পাওয়া যায়? ট্রিনা মুখ না তুলে কান্নায় জ্যোতিচিহ্ন দিয়ে দিয়ে বলে, আমিও চলে এসেছি চিরকালের মতো, আর ফিরব না। দেবাশিস একটু গম্ভীর হল। শান্ত গলায় বলে, ভালোই করেছ। শচীন কিছু বলল না? অনেক কথা বলল, তত্ত্ব কথা। আমাকে সাহসের সঙ্গে তোমার কাছে চলে আসতে উপদেশ দিল। দেবাশিস একটু ভ্রুকুচকে বিষয়টা ভেবে দেখে। তারপর বলে, শচীন ভেবেছে ও আমাকে চান্স দিচ্ছে। আই এম রেডি ফর দ্য ক্যাচ, ত্রিনা। শচীন ইজ আউট। ত্রিনা ঝুঁকে বসে কাঁদতে লাগল। দেবাশিস কাঁদতে দিল ত্রিনাকে। একবার কেবল বলল, তোমার খিদে পায়নি ত্রিনা? আমার কিন্তু পেয়েছে। ত্রিনা সে কথার উত্তর দিল না, কেবল নেতিবাচক মাথা নাড়ল। কান্নাটা বড়ই বিরক্তিকর। একটা মেয়ে সামনের সিটে উপর হয়ে বসে কাঁদছে, এ একটা সিন। গাড়ির কাঁচ দিয়ে বাইরে থেকেই দেখা যায়, অনেকে দেখছেও। দেবাশিস একটু অস্বস্তি বোধ করছিল। বাড়িতে আজ রান্না হয়নি, ইচ্ছে ছিল রেস্টুরেন্টে খেয়ে নেবে। কিন্তু ত্রিনার এই বেসামাল অবস্থায় রেস্টুরেন্টে যাওয়া সম্ভব নয়, বাড়িতেই যেতে হয়। আজ সকাল পর্যন্ত কি তীব্র পিপাসা ছিল ত্রিনার জন্য, এখনও কি নেই? কিন্তু কেবলই রবির কথা মনে পড়ছে। রবিকে ফুলের কাছে রেখে এলো দেবাশিস, বদলে কি ত্রিনাকে পেল চিরকালের মতো? দুজনকে দুদিকের পাল্লায় বসিয়ে দেখবে নাকি কোন দিকটা ভার। কিছুতেই কিন্তু ভাবা যাচ্ছে না যে ত্রিনা চলে এসেছে চিরকালের মতো, হাতের নাগালে বসে আছে। একই ফ্ল্যাটে এরপর থেকে তারা থাকবে। দেবাশিস ভেবেছিল এ এক অসম্ভব প্রেম, দুটো নৌকো, স্রোত, আরও কি যেন। ত্রিনা বাথরুমে স্নান করছে। দেবাশিস বাইরের ঘরে বসে অপেক্ষা করে। বিকেল 4টে বাজে মোটে। প্রীতম একবার চা দিয়ে গেছে, তারপর দোকানে গেছে খাবার আনতে। ত্রিনা এলে তারা খাবে। দেবাশিস সিগারেট ধরিয়ে তার ফ্ল্যাটের বিশাল জানলার ধারে এসে দাঁড়ায়। বহু নিচে ফুটপাত, এই সেই খুনি জানলা। অত নিচে কি করে, কোন সাহসে লাফিয়ে পড়েছিল চন্দনা? হাত পা হঠাৎ নিষ্পিষিয়ে ওঠে তার। ভালো করে পর্দা সরিয়ে পাল্লা খুলে ঝুঁকে দেখল দেবাশিস। ঝিমঝিম করে ওঠে মাথা। অবলম্বনহীন শূন্যতা তাকে দু হাত বাড়িয়ে আকর্ষণ করে। এসো, এসো। 7 তলার ওপর সারা দিন সব ঋতুতেই প্রচণ্ড হাওয়া খেলা করে। কি বাতাস! মারমার করে ছুটে আসছে ঠান্ডা বুক জোড়ানো বাতাস। তবু অত হাওয়াতেও দেবাশিসের মুখে ঘাম ফুটে ওঠে। কত নিচে ফুটপাত, কি তীব্র আকর্ষণ অধপাতের! সব সময়ই অবিরল পৃথিবী তার বুকের কাছে সবাইকে টানছে। যখন জানলার চৌকাঠের অবলম্বন জীবনের শেষবারের মতো ছেড়ে দিয়েছিল চন্দনা, ফুটপাত স্পর্শ করবার আগে এই যে অবলম্বনহীন দীর্ঘ শূন্যতা বেয়ে নেমে গিয়েছিল তার শরীর, এই শূন্যতাটুকু কিভাবে অতিক্রম করেছিল ও? বাঁচতে ইচ্ছে করেনি ফের? কারো কথা মনে পড়েনি? কেঁদেছিল? এই পথটুকু, এই শূন্যতাটুকুতে
চন্দনা কি চন্দনাই ছিল? খুব জানতে ইচ্ছে করে। দেবাশিস কোমর পর্যন্ত শরীরের ওপরের অংশ ঝুলিয়ে দিল জানলার বাইরে, চেয়ে রইল নিচের দিকে। পোকার মতো মানুষ হাঁটছে, গাড়ি যাচ্ছে, একটা দুটো গাছ, কালো মিশমিশে রাস্তা। কি ভয়ঙ্কর! মুখের সিগারেটটা বাতাসে পুড়ে গেল দ্রুত। শেষ অংশটা ছুড়ে দিল দেবাশিস। বাতাসে খানিকটা ভেসে গেল, তারপর অনেকক্ষণ ধরে পড়তে লাগলো নিচে নিচে নিচে। বাথরুমের দরজা খোলার শব্দ। ট্রিনা বেরিয়ে এলো। দেবাশিস শরীরটা তুলে আনলো ভেতরে। বাতাস লেগে চোখে জল এসে গেছে। ট্রিনার কান্না আর বিষণ্ণতা স্নানের পর ধুয়ে গেছে। কিছুটা গম্ভীর দেখাচ্ছে তাকে। শোয়ার ঘরে দুটো একা খাট, বিছানা পাতা, তার পাশে একটা পর্দা ঘেরা সাজবার ঘর, জানলার পাশেই লম্বা আয়না লাগানো সাজবার টেবিল। ট্রিনা সেখানে গিয়ে বসল। চন্দনা এখানে বসে সাজত। ট্রিনা নিজেকে আয়নায় দেখল। কিছু তেমন দেখবার নেই। একটু সামান্য সাজগোজ করল, চুলটা ফেরালো। কোনো দিনই সে খুব একটা সাজে না। আয়নায় দেবাশিসের ছায়া পড়ল। পেছনে এসে দাঁড়িয়েছে, মুখে একটু হাসি, চুলগুলো খুব এলোমেলো। বলল, কেমন লাগছে ট্রিনা? ট্রিনা বিষণ্ণ হেসে বলল, ভালোই। আজ থেকে বলে চুপ করে দেবাশিস। কি বলবে? ট্রিনা কথাটা পূরণ করে নিল মনে মনে। লজ্জায় মাথা নোয়ালো। বলল, তুমি যাও দেব, স্নান করে এসো। দেবাশিস আঙুলে ধরা সিগারেটটা তুলে দেখালো। বলল, যাচ্ছি, সিগারেটটা শেষ করে নি। অন্তত ও ঘরে যাও, পুরুষের সামনে আমি সাজতে পারি না। ও বলে দেবাশিস পর্দার ওপারে গেল। ওখান থেকেই বলল, শোনো ট্রিনা, তোমার যা যা দরকার প্রীতমকে দিয়ে আনিয়ে নাও। আজ রোববার, দোকান অবশ্য সবই বন্ধ। কি আনাবো? আমার তো কিছু দরকার নেই। এক কাপড়েই তো বেরিয়ে এসেছ। চন্দনার শাড়ি টাড়ি কিছু নেই? না, সব বিলিয়ে দিয়েছি। কেন দিলে? রবির জন্য। ও সব থাকলেই তো ওর মায়ের কথা মনে পড়ত। ট্রিনা বেশ ছিল এতক্ষণ। হঠাৎ এ কথায় বুকে একটা ধাক্কা খেল। তবু হেসে বলে, তবু কি মনে পড়ে না? পরে সেটা চেপে রাখে। আমার ফ্ল্যাটটা কিন্তু আমি সাজাইনি, চন্দনা সাজিয়েছিল। সেইভাবেই সব আছে। এক একবার ভাবতাম সাজানোর প্যাটার্ন পাল্টে দিই, কিন্তু সময় পাইনি, এত কাজ। সেই সাজানো ঘরে চন্দনার কথা ওর মনে তো পড়বেই। এবার তুমি সাজাও। ধুর বোকা, মনে পড়া কি ওভাবে হয়, তুমি জানো না? দেবাশিস একটা শ্বাস ফেলে বলল, আর রবির জন্য আমার ভাবনা নেই। ফুলের বাড়ির দঙলে মিশে গেলে আর কিছুই ওর মনে থাকবে না। সিগারেটটা শেষ হয়েছে? হয়েছে। এবার যাও, আমার এখন খুব খিদে পাচ্ছে। তোমার কি কি দরকার বললে না? অনেক কিছুই দরকার, কিছু তো আনিনি, সে পরে হলেও চলবে। লজ্জা করো না, এ তো আর পরের বাড়ি নয়, তোমার নিজের। ট্রিনা একটু শ্বাস ফেলে বলল, তাই বুঝি? নয়। ট্রিনা একটু হেসে বলে, এত সহজে কি নিজের হয়? অনেক সময় লাগবে। আমাকে একটু সময় দিও, তাড়া দিও না। দেবাশিস একটু উষ্মা ভরে পর্দার ওপাশ থেকে বলে, কেন? সময় লাগবে কেন? লাগবে না। গাছ উপড়ে দেখো, তার শেকড়ে সবটাকে একবারে উঠে আসে? কত শেকড় বাকড়ের ছেঁড়া সুতো কিছু কিছু মাটির মধ্যে থেকে যায়। ট্রিনা, গাছ তো একটানে ওপড়ানো হয়নি, দীর্ঘকাল ধরে তার শেকড়ের মাটি ক্ষয় হয়েছিল নাকি? আবার বলছি, তুমি বোকা। কেন? উপমা দিয়ে কি সব বোঝানো যায়? গাছের সঙ্গে মানুষের কিছু তফাৎ আছেই। পর্দা সরিয়ে উত্তেজিত দেবাশিস ও ঘরে চলে এলো হঠাৎ। মেঝেতে ট্রিনার কাছে বসে ঊর্ধ্বমুখ হয়ে বলল, ট্রিনা,
আমি বড় কাঙাল। জানি তো, আজ আমার কেউ নেই। তৃণা তাকিয়ে রইল। দেবাশিস বলল, আর আমাকে এখন ওসব ভয়ের কথা বলো না। তোমারও যদি ছেঁড়া শেকড় অন্য জায়গায় থেকে থাকে, তবে আমার কি হবে? আজ থেকে রবিও পর হয়ে গেল। তৃণা স্নিগ্ধ স্বরে বলে, রবির জন্য তোমার বুকের ভেতরটা কেমন করে দেব, তা বোঝো না? ভীষণ বুঝি। ওটুকু কি আমার হতে নেই? দেবাশিস চুপ করে গেল। জব্বা জামার পকেট থেকে ফের সিগারেটের প্যাকেট বের করে আনলো, ধরালো। তারপর মাথা নেড়ে বলল, বুঝেছি। তৃণা তেমনি স্নিগ্ধ স্বরে বলল, আমরা তো আর ঠিক সকলের মতো হতে পারি না। দেবাশিস বলল, তাও ঠিক, তবে আমরা কীরকম হব তৃণা? খুব সুখী হব না, একটু কি যেন থেকে যাবে দুজনের মধ্যে। তুমি কি ভীষণ স্পষ্ট কথা বলছো আজ তৃণা? আজই বলে নেওয়া ভালো। কেন? আজই কেন? তৃণা চোখ মুছে হাসি মুখে বলল, আজ সপ্তাহের ছুটির দিন, তোমার সময় আছে। কাল থেকে তো তুমি আবার ব্যস্ত মানুষ, তোমার কি আর সময় হবে? তুমি কথাটা ঘোরালে তৃণা। তুমি বাথরুমে যাও, আমার খিদে পেয়েছে। দেবাশিস তবু বসে রইল চুপচাপ। অনেকক্ষণ বাদে মুখ তুলে বলে, তৃণা। বলো। মানুষকে তার সব সম্পর্ক থেকে ছিঁড়ে আনা যায় না। একজনকে ভালো না বাসলেই যে তার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল এমন নয়। আবার কাউকে ভালোবাসলেই যে নতুন সম্পর্ক গড়ে উঠল সেও নয়। তবে ভালোবাসা দিয়ে আমরা কি করব? তৃণা কপালটা টিপে ধরে বলল, ও আবার সেই তত্ত্বকথা। জানো না মেয়েরা তত্ত্বকথা ভালোবাসে না? মাথা ধরেছে। তুমি তাড়াতাড়ি স্নান সেরে এসো তো। টেবিলে খাবার সাজিয়ে দিয়েছে প্রীতম। বড় রেস্টুরেন্টের দামি সব খাবার। প্রীতমের মুখে খুব একটা হাসি নেই, কেবল বিনয় আছে। দেবাশিস যখন খাওয়ার টেবিলের ধারে এসে বসল, তখনও তৃণা নিজের কপাল টিপে আছে। বলল, তোমার চাকরকে পাঠিয়ে একটু মাথা ধরার বড়ি আনিয়ে দাও। দেবাশিস মৃদুস্বরে বলে, ও তোমার চাকর? অবশ্য পাঠানোর দরকার নেই, মাথা ধরার বড়িটরি আছে বোধহয়, খুঁজতে হবে। খিদে চেপে রাখলে বা কাঁদলে আমার মাথা ধরে। দেবাশিস চোখ তুলে ইঙ্গিতে প্রীতমকে সরিয়ে দিল। তারপর হাত বাড়িয়ে তৃণার একখানা হাত ধরে বলল, তুমি প্রস্তুত হয়ে আসোনি জানি, হুট করে চলে এসেছ, তাই কাঁদছ। কিন্তু আমি মনে মনে প্রস্তুত ছিলাম তোমার জন্য। তৃণা হেসে বলল, খুব প্রস্তুত। একখানা শাড়িও যদি কিনে রাখতে। কাল আমাকে বাসি কাপড়ে সকালবেলাটা কাটাতে হবে, যতক্ষণ শাড়ি কেনা না হয়। একটা দিন সময় দাও প্লিজ, কাল থেকে সব ঠিক হয়ে যাবে। আজ দোকান বন্ধ। তৃণা মাথা নেড়ে বলল, সময় সময়, দাঁড়াও, সময় নিয়ে কি একটা কবিতার লাইন মনে আসছে। এলো না। মাথাটা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। দেবাশিস বলে, খেয়ে একটু রেস্ট নাও, শোয়ার ঘরের পর্দাগুলো টেনে দিচ্ছি, ঘর অন্ধকার করে শুয়ে থাকো একটু। তুমি কোথায় যাবে? কোথাও না, তোমার কাছেই বসে থাকবো, বকবক করব। ট্রেনা সস্নেহে হাসল। 5টা প্রায় বাজে। 7তলা ফ্ল্যাটের সার্সির গায়ে অত্যন্ত উজ্জ্বল সোনালি রোদ এসে পড়েছে। এখনো অনেক বেলা আছে। অন্ধকার হতে এখনো অনেক বাকি। পর্দায় ঢাকা শোয়ার ঘরে শুয়ে আছে তৃণা, গায়ে খয়েরি পর্দার আলোর আভা। 2টো বড়ি খাওয়ার পর আস্তে আস্তে মাথা ধরাটা সেরে যাচ্ছে। সারাদিনের ক্লান্তিতে ভেঙে আসছে শরীর। তবু কি ঘুম আসে? দেবাশিস অনেকক্ষণ মাথাটা টিপে দিল। ঝিম মেরে শুয়েছিল তৃণা, ঘুমের ভান করে। সে ঘুমিয়েছে মনে করে দেবাশিস উঠে গেছে পা টিপে টিপে। ঘরটা ঠিক অন্ধকার হয়নি, আবার আলোও নেই। 7তলার উপর খুবই নিরাপদ আশ্রয়। একা শুয়ে আছে তৃণা, মাথা ধরা সেরে গেছে। নরম বিছানায় এলিয়ে আছে ক্লান্ত শরীর। এ একরকমের আলস্য, সুন্দর আলসেমি। কিন্তু ঘুম হবে না।
আরও কতকাল ঘুম হবে না তৃণার। সে চোখ চেয়ে দেখল ছাদের মসৃণ রং, চৌক ও দেয়াল, দেয়ালে রহস্যময় আলো। চেয়ে থাকতেই সেই সুরসুরির মতো একটা অনুভব, কে যেন দেখছে, খুব নিবিষ্টভাবে দেখছে তাকে। চতুর্থ পর্বের সমাপ্তি এখানেই।